This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH দুপুরের সুপার প্রাইম টাইমে ফুল এন্ড ফাইনালে আমি অনির্বাণ এবং শুভজিৎ আমরা দুজন এই মুহূর্তে আপনাদের যে খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাইবো সেটা করোনার খবর। করোনা কিন্তু চোখ রাঙাচ্ছে শুভজিৎ। শুরুর দিকে যেভাবে তেমন গা ঘামানোর মতো মাথা ঘামানোর মতো মনে হচ্ছিল না, এবার কিন্তু ব্যাপারটা তেমন নয়। আক্রান্তের সংখ্যা ৫,০০০-এর দোরগোড়ায় পৌঁছতেই সতর্কবিধি জারি করলো কেন্দ্র। কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে বাজার ভিড় এলাকা হাসপাতালে ১ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। কোভিড আবহে করমর্দন কোলাকুলি নয়। বাড়ির মধ্যে সামাজিক অনুষ্ঠান এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। বাড়ির মধ্যে বাইরের লোকের প্রবেশ নয়। জল সাবান দিয়ে প্রতিনিয়ত হাত পরিষ্কার রাখতে হবে। জল সাবান ছাড়া স্যানিটাইজারের ব্যবহারে জোর। হাঁচি কাশির সময় রুমাল দিয়ে নাক মুখ ঢেকে রাখতে বলা হয়েছে। ব্যবহৃত রুমাল টিস্যু ডাস্টবিনে ফেলতেও বলা হয়েছে এবং চোখ নাক মুখে স্পর্শ করার আগে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অনির্বাণ, মানে কোভিডের প্রথম দিনগুলোতে যে পরামর্শগুলো দেওয়া হতো চিকিৎসকদের তরফ থেকে, সেই পরামর্শ কিন্তু আবার দেওয়া শুরু হয়েছে। একেবারেই, তবে এটা এখনো পর্যন্ত বিধি নয়, মানে কোভিড বিধি যে অর্থে আমরা বলি, অর্থাৎ মানতেই হবে, মেনে চলতেই হবে, যেভাবে সেটাকে সেই বিধিকে লাগু করা হয়েছিল এবং তার জন্য লকডাউন ইত্যাদি, সেরকম কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই বা আশঙ্কা এই মুহূর্তে নেই। কিন্তু স্বাভাবিক নিয়মে মানুষকে এগুলো মেনে চলতে বলছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। পরামর্শ দেওয়া হচ্ছে যাতে আর নতুন করে না ছড়ায় বা আরো বেশি না ছড়ায়, কারণ ইতিমধ্যেই দেশে সংক্রমিতের সংখ্যা ৫,০০০ ছুঁয়েছে। জ্বর, সর্দি, শ্বাসকষ্টের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ নিতেও একই সঙ্গে বলা হচ্ছে, অর্থাৎ দ্রুত পরামর্শ নিতে বলা হচ্ছে। জ্বর এবং কাশির উপসর্গ আছে এমন ব্যক্তির সঙ্গে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন কেন্দ্র। তবে সব থেকে বেশি জরুরি বোধহয় ওই ১ মিটারের যে বিধি, সেটা কিন্তু আবার ফিরে এলো শুভজিৎ। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, আবারও বলছি যে আমরা কোনো ভয় দেখাচ্ছি না, আমরা যে তথ্য পাচ্ছি সেই তথ্যের ভিত্তিতে আলোচনাগুলো চালিয়ে নিয়ে যাচ্ছি সচেতনতার জন্য। একটু তথ্যগুলো জানতে চাইবো তোমার কাছ থেকে ইন ডিটেল, এখনো পর্যন্ত কি কি দেওয়া হয়েছে বা কিভাবে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ব্যবস্থা নিয়ে রাখা হচ্ছে। শুভজিৎ, দেখো, রাজ্যের অ্যাসপেক্টে প্রথম জানাই, গত ২ সপ্তাহ আগে পর্যন্ত রাজ্যে যে করোনার যে গ্রাফ, সেই গ্রাফ একেবারে নিম্নমুখী ছিল। খুঁজে পেতে সমস্যা হচ্ছিল কোথায় কোথায় কোভিড পজিটিভ হচ্ছে। হঠাৎ করে যখন দেখা গেল যে একটা দুটো শহরের বেসরকারি হাসপাতাল থেকে যারা জানাতে শুরু করলো যে সেখানে কোভিড পেশেন্ট আসতে শুরু করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে সেগুলো সিভিয়ার পেশেন্ট, সেই তথ্য আসার পরেই আমরা দেখতে পেলাম যে এক লাফে হঠাৎ করে কোভিড ১২ থেকে ১০০ থেকে এখন ৫০০ ঘর ছাড়িয়ে গিয়েছে সারা দেশে। সেই সংখ্যাটা ৫,০০০-এর ঘর ছুঁই। বাংলা ছিল একেবারে নিচে, সেখান থেকে নিচ থেকে একেবারে ৬ থেকে এখন ৩ নম্বরে হচ্ছে বাংলা। সারা দেশের মানচিত্রের নিরিখে ৩ নম্বরে এখন হচ্ছে বাংলা। মহারাষ্ট্রকে টপকে গিয়েছে বাংলা। এবং সেই জায়গার থেকে দাঁড়িয়েই কিন্তু যে সচেতনতা বিধি, সতর্ক বিধি, সেটা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক খুব ভালো করে অনুধাবন করতে পারছে এবং সেই কারণেই তারা আজ যখন ৫,০০০-এর ঘরে ছুঁইছে, তারা একসঙ্গে ৪টি অ্যাডভাইজারি জারি করিয়েছে। তার মধ্যে ডুজ অ্যান্ড ডোন্ট যেমন আছে, কি কি করণীয় যেমন আছে, সেখানে ১ মিটারের দূরত্ব বজায় রাখার যে বিষয়টা রয়েছে ঘরের মধ্যে যে সামাজিক অনুষ্ঠান অর্থাৎ গ্যাদারিং, সেই গ্যাদারিংটুকু করতে কিন্তু এখন মানা করা হচ্ছে, এড়িয়ে যেতে বলা হচ্ছে। এখনকার আধুনিক জীবনযাপনে অনেকেই অ্যাপ নির্ভর, ফুড অ্যাপ নির্ভর সামগ্রী আনাতে অভ্যস্ত। সেক্ষেত্রেও যারা আসছে, যারা যাতায়াত করেন, তাদের ক্ষেত্রেও একটা ডিস্টেন্স মেনটেন করার কথা বলা হচ্ছে। এবং সর্বোপরি টেস্টিং এর যে গাইডলাইন, সেটাও কিন্তু চলে এসেছে এবং এই সবটাই হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তত্ত্বাবধানে। কারণ এখনো পর্যন্ত এ রাজ্যে না আছে করোনা বুলেটিন, না আছে করোনা অ্যাডভাইজারি, না আছে করোনা সতর্কতা বৃদ্ধি। স্বাস্থ্য ভবন জনসমক্ষে তাদের কোনো পাবলিকলি যেটা তুমি বলতে পারবে যে এটা স্বাস্থ্য ভবনের অ্যাডভাইজারি, এইরকম কোনো কথা কিন্তু তুমি বলতে পারবে না। বেশ, আমাদের সঙ্গে থাকো সৌরভ, আমাদের সঙ্গে থাকো। শিশু চিকিৎসক প্রভাস প্রসূন গিরি, তিনি, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তার কারণ শুভজিৎ, ৭ মাসের বাচ্চা, মানে ৭ মাস মাত্র বয়স জন্মানোর পরে, সেই বাচ্চার
করোনা হয়েছে, করোনা পজিটিভ, কোভিড পজিটিভ এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, এমন খবর কিন্তু আমাদের কাছে এসছে। গত পরশু সে খবর আমরা করেছি। ফলে আগের বার কোভিডের সময় শিশুদের ক্ষেত্রে হচ্ছে না বা সংক্রমণের চান্স খুবই কম, এই যে বিষয়গুলো ছিল, এবার কি তার কিছু অন্যথা হচ্ছে? আমরা কথা বলেছিলাম প্রভাস প্রসূন গিরির সঙ্গে, শিশু চিকিৎসক। একবার শুনে নেব প্রভাস প্রসূন গিরি কি বলেছে। কাশির জ্বর নিয়ে এলো, আমাদের ভাবতে হবে যে আমরা কি কোভিড দেখছি, কারণ যেহেতু মর্টালিটিও বাড়ছে, যেহেতু এটাকে আর মারাত্মক ঢিলেমি হিসাবে দেখা যাবে না। তো সেক্ষেত্রে টেস্টিংয়ের সংখ্যা বাড়াতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কোভিড যাতে আর স্প্রেড না করে সেক্ষেত্রে মিনিমাম যেটুকু মেজার্স, ম্যাক্সিমাম মেজার্সের কথা কিছু বলছি না, মিনিমাম যেটুকু মেজার্স সেটুকু নিতে হবে। এবং সিমটমস দেখা দিলে যা এটা তো নর্মাল ভাইরাল ফিভার, দুদিনে কমে যাবে, যাব না, কিছু করব না, সেই গা ছাড়া অ্যাটিটিউডটা যেন না দেখা যায়। বাচ্চাদের মধ্যে কোভিড আক্রান্ত সংখ্যা কম এবং মর্টালিটি কিছু নেই, তবুও সাবধানে থাকতে হবে, যেহেতু নতুন স্ট্রেন, সেটা কিভাবে রূপ পরিবর্তন করছে কি না করছে সেটা খেয়াল রাখতে হবে। আক্রান্তের সংখ্যা কম এবং সেভাবে মর্টালিটি কিছু নেই, কিন্তু ওই সিঁদুরে মেঘ সেটা বলাই যেতে পারে, সেটা দেখছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সব ফলে সাবধানের মান নেই। আমি একটা কথা শুধু একবারের জন্য সৌরভের কাছ থেকে ভেরিফাই করে নিতে চাইবো। সৌরভ আমার সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, এই যে শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনা গত দুটো কোভিডের পিরিয়ডে ছিল না বললেই চলে। তার কারণ বলাই হচ্ছিল সংক্রমণের সম্ভাবনাটা খুব কম, বেশ কিছু কারণে, জীবাণু ঘটিত কিছু জেনেটিক কারণে। আমি সেটাই একটু স্পষ্ট করতে চাইবো, এবার কি চিকিৎসকরা অন্য কিছু লক্ষ্য করছেন, তেমন কোনো খবর আছে? এখনো পর্যন্ত বিরাট কিছু তারা লক্ষ্য করছেন তা কিন্তু নয়, কিন্তু ওমিক্রনের যে ভ্যারিয়েন্ট আছে, যে উপপ্রজাতি আছে, তার নিরিখে আক্রান্তের সংখ্যাটা অনেক বেশি এবং শিশুদের মধ্যেও সেই সংক্রমণটা ধরা পড়ছে। সেই ক্ষেত্রে চিকিৎসকেরা বলছেন যে আগের যতগুলো ঢেউ ছিল সেক্ষেত্রে কিন্তু জনমানুষের একটা সচেতনতা ছিল, তারা কিন্তু প্রত্যেকেই সচেতন ছিলেন, মাস্কের ব্যবহারের প্রশ্নে হোক, সামাজিক দূরত্ব বজায় রাখার প্রশ্নে হোক, সব দিক থেকে। কোথাও তারা মনে করছেন যদি সেই সচেতনতা বিধিটুকু যদি তারা যদি নিজেদের মধ্যে খুঁজে নিয়ে আসেন, তাহলেই কিন্তু কোভিডকে হার মানানো সম্ভব, তাকে পরাজিত করা সম্ভব আগের ঢেউগুলোর মতোই। আপাতত ধন্যবাদ সৌরভ তোমাকে। আমাদের সঙ্গে দুজন চিকিৎসক এই মুহূর্তে রয়েছেন, ডক্টর কাজল কৃষ্ণ বণিক এবং ডক্টর সুমন পোদ্দার। ডক্টর কাজল কৃষ্ণ বণিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ডক্টর সুমন পোদ্দার শিশুরোগ বিশেষজ্ঞ। আমি শুভজিৎ তোমাকে বলবো যে সৌরভ আমাদেরকে শেষ যে কথাটা বললো একেবারে শেষে, যে এবারে আসলে সচেতনতাটাই এখনো অনেকটা কম এবং তার জন্য সতর্কতাটা কম। সতর্কতা এবং সচেতনতা আগের বারের লেভেলে পৌঁছলেই আগের দুটো ঢেউয়ের মতো এটাকেও সরিয়ে দেওয়া সম্ভব, সফল মোকাবিলা সম্ভব। শুভজিৎ, আমরা এটা নিয়ে একটু ডক্টর কাজল কৃষ্ণ বণিকের কাছে সরাসরি চলে যাই। ডক্টর বণিক, আমরা দেখছি সৌরভ যে কথা বললো যে মানুষের মধ্যে সচেতনতা কম, এটা তো বোধহয় কিছুটা সাইকোলজিক্যালিও হতে পারে। আমার তো হয়েছিল, আমি তো সেরে উঠেছি বা তো দেখে নিয়েছি অনেক। ডক্টর বণিক, এটাই হচ্ছে বড় সমস্যা, এটাই হচ্ছে বড় সমস্যা। আসলে বিগত সময়কালে যারা কোভিড আক্রান্ত হয়ে বেঁচে আছেন, যারা লড়ে বেঁচেছেন, ভ্যাকসিন নিয়ে বেঁচেছেন, তারা আশেপাশের খারাপ দৃশ্যগুলো যত তাড়াতাড়ি চাইছেন ভুলে যেতে বলেই তারা মনে করছেন এর চাইতে অনেক বেশি মানুষের তো ইনফেকশন হয়েছিল, তারা তো দিব্যি বেঁচে আছেন, সুতরাং কোভিড নিয়ে ততটা ভয় পাওয়ার কিছু। কিন্তু গত কয়েক বছরের কোভিড আক্রান্তদের সারা বিশ্বব্যাপী যে পরিসংখ্যান, তা ভাবলে আমাদের শিউরে উঠতে হয় যে হ্যাঁ, কোভিড কিন্তু কখনো কখনো মারাত্মক রূপ ধারণ করেছিল এবং আগামী দিনেও করতে পারে। এই আগামী দিন নিয়ে আমাদের চিন্তা বলেই আমরা আলোচনাগুলো অংশগ্রহণ করে জনসাধারণকে সতর্ক করছি। আমি বিশ্বাস করি এই আলোচনাটা কখনোই উদ্বেগ বা আশঙ্কা তৈরি করার জন্য নয়, তাদের উদ্বেগ বা আশঙ্কা দূরীকরণের জন্য আপনাদের প্রয়াস, আমরা আপনাদের সহায়তায় সাধারণ মানুষকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এই কথাগুলো বলার চেষ্টা করছি যে এই ভাইরাসটার চরিত্র এমনই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা পর্যন্ত বলছে একে নজরদারি চালিয়ে যেতে হবে। এই ভ্যারিয়েন্ট অফ মনিটরিং, একে আরো বেশি তীক্ষ্ণভাবে নজরদারির মধ্যে রাখতে হবে, কেননা এর স্পাইক প্রোটিনের যে বিন্যাসগুলো, সেই বিন্যাসগুলো যে কোনো মুহূর্তে স্থান পরিবর্তন করে, অ্যাডিশন অল্টারেশন করে আবার অন্য একটা রূপ ধারণ করতে পারে, যেটা আমরা ডেল্টা বা ডেল্টা প্লাসের ক্ষেত্রে দেখেছিলাম। আবার নেচারই আমাদেরকে কিন্তু খানিকটা প্রোটেকশন দিয়েছিল, সেই ভ্যারিয়েন্টকে খানিকটা পরিবর্তন করে ওমিক্রন হিসেবে আত্মপ্রকাশ করার পরে।
এখন সেই ওমিক্রন আপাত নিরীহ যে প্রজাতিগুলা উপপ্রজাতির কথা এখন আমরা সামনে দেখতে পাচ্ছি, এই যে পরিবর্তন করে আবার ভয়ঙ্কর রূপ ধারণ করবে না তাও কিন্তু নয়। ইতিমধ্যে কয়েকটি অন্য ধরনের ছবি আমাদের সামনে আসছে। ইতিমধ্যে দেশ জুড়ে বেশ কয়েকটি অল্প বয়সী মানুষ, এমনকি 5-7 মাসের শিশু আক্রান্ত এবং দুর্ভাগ্যজনকভাবে বোধহয় একটি মৃত্যু ঘটনা ঘটেছে। আমরা অতীতে জানতাম বয়স্ক প্রবীণ নাগরিক, এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে সবচাইতে কর্মক্ষম মানুষগুলির মধ্যে আক্রমণের প্রভাব সবচাইতে খারাপ হয়েছে। সব মিলিয়েই কখন কাকে আক্রমণ করবে সেটা জানতে হলে একটি মাত্র উপায় আছে, টেস্ট করে তার জিনোমিক সিকোয়েন্স করে দেখা যে কোথায় কতখানি সংক্রমণ ছড়িয়েছে, কাদের মধ্যে হচ্ছে এবং কি রূপ পরিবহন করছে। কাজল বাবু একটু আমাদের সঙ্গে থাকুন, আপনি আমাদের সঙ্গে থাকুন প্লিজ। কাজল কৃষ্ণ বণিক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। আমি একবার সুমন পোদ্দারের কাছেও আসবো। বারবার যে কথাটা, যে সচেতনতার জায়গাটা আমরা পৌঁছানোর চেষ্টা করছি, আবারও বলছি কোনো আশঙ্কা নয়, কোনো ভয় ছড়ানো নয়। কিন্তু ডক্টর পোদ্দার, কিছুক্ষণ আগে আমরা প্রভাস প্রসূন গিরির সঙ্গে কথা বলেছিলাম, শিশুরোগ বিশেষজ্ঞ, আপনারই কলিগ, তিনিও যে কথাটা বলছিলেন আমি সেই জায়গাটা একটু বুঝতে চাইবো। আগের বার যেটা কাজলবাবু বলছিলেন, এই মাত্র ডক্টর বণিক বলছিলেন যে আগের বার কিন্তু শিশুদেরকে অলমোস্ট তারা বিপন্মুক্ত বা তারা এই আশঙ্কা থেকে মুক্ত বলে ধরে নেওয়া হয়েছিল অলমোস্ট। এবার কি অন্যরকম কিছু ঘটছে? আপনারা কি অন্য কিছু অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন? না দেখুন, আগের বারও টোটালি ওরা একদমই সবকিছু ভালো ছিল ব্যাপারটা কিন্তু ছিল না। প্রভাস যেটা বলেছে সেটা ঠিকই, তার সাথে একটা কথা যেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কোনো কোনো সময় 2-3 মাস বাদে একটা সাইটোকাইন স্টর্ম একটা উঠতো কারো কারো ক্ষেত্রে, এবং MIS-C বলে একটা কন্ডিশন যেটাকে মিস-সি বলা হয়, তো সেরকম একটা কিন্তু একটা এন্টিটি যেটা দিয়ে কিন্তু এমনকি জীবনহানির আশঙ্কাও তৈরি হতো। তো সেরকম কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হয়েছে, সব বাচ্চা কিন্তু হয়নি। সেই অর্থে বলা যেতে পারে যে মেজরিটি বাচ্চারা কিন্তু সুরক্ষিত ছিল, খুব বেশি আশঙ্কার কোনো জিনিস ছিল না। এবারও এখনো যে আমরা দেখছি যে বাচ্চারা তো এফেক্টেড হবে, এ তো স্বাভাবিক, এটা এমন একটা অসুখ, সেটা তো বয়স মানে নির্বিশেষে সবাইকে এফেক্ট করে, তো এখানেও বাচ্চাদেরকে এফেক্ট করবে। কিন্তু যে খুব সিরিয়াস হয়ে গেল, একই রকম সেই সাইটোকাইন স্টর্ম উঠলো, এখনই সেরকম কিন্তু বলার মতো সেরকম কিন্তু আমরা এখনো পাচ্ছি না। সেটা বুঝতে হলে সেই সাইটোকাইন স্টর্ম আবার উঠবে বা উঠবে না সেটা বোঝার জন্য তো 2-3 মাস অপেক্ষা করতে হবে, কারণ এটা ইমিডিয়েটলি হয় না। অসুখটা হয়ে যাবে তার 1.5-2 মাস 3 মাস বাদে হবে। আপনাদের কাছে যে সংখ্যায় আক্রান্ত শিশু আসছে সেটা কি এখনো পর্যন্ত আশঙ্কিত হওয়ার মতো কিছু? দেখুন, এফেক্টেড হচ্ছে, কিন্তু সবাইকে কিন্তু আমাদের টেস্ট করার প্রয়োজন হচ্ছে না, কারণ অধিকাংশ ক্ষেত্রেই অসুখটা অত্যন্ত মামুলি টাইপের হচ্ছে। সাধারণ জ্বর কাশি চাইনি তারা প্রেজেন্ট করছে, তাই সবাইকে টেস্ট করার কোনো প্রয়োজন নেই। যদি দেখা যাচ্ছে তার বাড়িতে কোনো কেউ কোমরবিডিটি আছে, এরকম কোনো পেশেন্ট আছে, অথবা যদি বাড়িতে কোনো অনেক বয়স্ক কেউ আছে, তাহলে তার সুরক্ষার জন্য এই বাচ্চাটিকে সেপারেট রাখা যেতে পারে। কিন্তু আর বাচ্চাটি বা যে কোনো পেশেন্টের যদি দেখা গেল কোনো সিরিয়াস বা ক্রিটিক্যাল কোনো প্রবলেম হলো, একমাত্র তখনই আমরা টেস্টের দিকে যাচ্ছি, কারণ কথাতেই আছে যে চেনা শত্রু অচেনা শত্রুর থেকে বেটার। তখন আমরা এক্সাক্ট পিন পয়েন্ট করার চেষ্টা করছি কে এই কালপ্রিট। আদারওয়াইজ ইন জেনারেল এত বাচ্চার কাশি সর্দি হচ্ছে, জ্বর হচ্ছে, বিশেষ করে কাশি জ্বর, তাদের সবাইকে কিন্তু টেস্ট করার প্রয়োজন হচ্ছে না, তারা নিজের থেকেই ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা, ডক্টর বণিকের কাছে একবার যাবো। ডক্টর বণিক, একটা দীর্ঘ সময় ধরে, নিশ্চিতভাবে হয়তো 100 বছর বা তারও একটু বেশি সময় ধরে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া এই দুটো ক্ষেত্রেই অন্তত বয়স্কদের জন্য ভ্যাকসিনগুলো বদলাতে এখন অলমোস্ট স্টেবল। আপনারা অনেক বেটার বলতে পারবেন চিকিৎসক হিসেবে, কিন্তু এখন যাদেরকে এই ভ্যাকসিনগুলো নিতে দেখি বছরের নির্দিষ্ট সময়ে, তাদের অধিকাংশের ক্ষেত্রেই ভ্যাকসিন নেওয়ার পরে আর আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না। কোভিডের ক্ষেত্রে আমরা 1বার 2বার এবং তৃতীয়বারের বুস্টারও কেউ নিয়ে রেখেছি, তারপরেও এই আক্রান্ত হওয়ার আশঙ্কাটা যে থেকে যাচ্ছে, নতুন ভ্যারিয়েন্টের কথা আপনারা বলছেন, সেটা ঠিক কীরকম? ভ্যাকসিনেরও কি কিছু পরিবর্তন প্রয়োজন? যদি একটু খোলাখুলি বলেন। আমরা যা বলি সব খোলাখুলি বলি, কেননা জনস্বাস্থ্য বিজ্ঞান কিন্তু বিশ্বাস করে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা ছাড়া বিজ্ঞানের অগ্রগতি হয়। তো এই কোভিড ভাইরাসের চরিত্র বিশ্লেষণ করবার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেমন চেষ্টা করছে, প্রত্যেকটা দেশের গবেষণা সংস্থাগুলো, আমাদের দেশের যেমন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, তারা প্রতিনিয়ত নজরদারি করছে। নজরদারি জিনোমিক সিকোয়েন্সের মাধ্যমে হচ্ছে, এবং সত্যি কথা বলতে কি, ওই যে স্পাইক প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিডগুলি রয়েছে তার স্থান পরিবর্তনের ফলে কি ধরনের নতুন চরিত্রগত বৈশিষ্ট্য ধরা পড়ছে সেটার উপরে ভিত্তি করেই কিন্তু ভ্যাকসিন উৎপাদন কাজটা হয়।
আপনারা নিশ্চয়ই মনে আছে যখন কোভিড অতিমারির সময় যুদ্ধকালীন তৎপরতায় ইমার্জেন্সি অথরাইজেশন সার্টিফিকেট ব্যবহার করে ভ্যাকসিনগুলো উৎপাদন করা হয়েছিল, তখন যে প্রজাতি বা উপপ্রজাতির ভাইরাসগুলো সঞ্চালনের মধ্যে ছিল, আজকে তার কিছু পরিবর্তন ঘটেছে। স্বাভাবিক কারণেই বিজ্ঞান প্রযুক্তির এত উন্নতির ফলে আজ আমরা কিন্তু নতুন প্রজাতি উপপ্রজাতি সবাইকে যাতে আক্রমণ করতে পারে, প্রতিহত করতে পারে, সেই রকম ভ্যাকসিন প্রোডাকশনের কথা নিশ্চিতভাবে যারা উৎপাদনকারী সংস্থা আছে তারা ভাবছেন এবং তারা করতে শুরু করেছেন। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু বিশ্বের ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাগুলিকে ইতিমধ্যেই গাইডলাইন্স বা নির্দেশিকা পাঠিয়েছে যে নতুন জাত প্রজাতি এবং উপপ্রজাতির স্ট্রেনগুলোকে যুক্ত করে নতুন ভ্যাকসিন আনতে হবে। আপনি যে ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়ার কথা বলেছিলেন, সেখানেও কিন্তু সেই বিজ্ঞানটাই কাজ করে। সেই কারণেই প্রত্যেক বছর নতুন স্ট্রেন আসে এবং সেই কারণে নতুন নতুন ভ্যাকসিন প্রত্যেক বছরই নিতে হয়। কোভিডের ক্ষেত্রে কিন্তু সেই অভিজ্ঞতা যেহেতু আমাদের এখনো পর্যন্ত সঞ্চয়ের মধ্যে আসেনি, তাই আমরা অপেক্ষা করছি যে কবে একটা মোটামুটি স্টেবল এবং মোটামুটি চারিত্রিক বৈশিষ্ট্য গতি প্রকৃতি আমরা ধরতে পারবো, তখনই আমরা নতুন ভ্যাকসিন এবং নির্দিষ্ট শিডিউলের মাধ্যমে কোভিডের ভ্যাকসিনকে ব্যবহার করার জন্য বিশ্বজুড়ে সেই লড়াই আমরা করতে পারবো, মানুষের স্বার্থে, মানুষের জন্য, মানুষকে নিয়ে। আচ্ছা ডক্টর বণিক প্লিজ একটু সঙ্গে থাকুন। শুভজিৎ, ইতিমধ্যে এটা নিয়ে কিছু রাজনৈতিক ফাইট ও বক্তব্য কিন্তু আমরা পাচ্ছি, সেগুলোর দিকে একটু নজর রাখি। যেমন অগ্নিমিত্র পল বা অধীর রঞ্জন চৌধুরী, তারাও এই প্রসঙ্গে তাদের বক্তব্য জানিয়েছেন, একবার চোখ রাখুন। কোভিড বাড়ছে, করোনার সংখ্যা আবার বাড়ছে এবং কেন্দ্র সরকার অলরেডি নোটিফিকেশন এসেছে। কিন্তু এটা অদ্ভুত ব্যাপার আমরা দেখি যে যখনই কেন্দ্র সরকার প্রত্যেকটি রাজ্যকে কিছু বিষয়ে অ্যালার্ট করার কথা বলেন, মমতা ব্যানার্জি সেটাকে সবসময়তে ছোট করে দেখেন। সরকারকে তো ইনফ্রাস্ট্রাকচারাল ব্যবস্থা করতে হবে, তো আমরা তো সতর্ক হই, সাধারণ মানুষ তো আমরা সতর্ক হই। এরপরেও নিশ্চয়ই মমতা সরকারের স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা রাখবেন না। কোভিডের সময় যা হয়েছে, আজকে ধাপার মাঠে কেরোসিন দিয়ে আর পেট্রোল দিয়ে বডি পোড়ানো হয়েছে ঝোপে ঝাড়ে, নিশ্চয়ই এখন আবার করে সেই সরকারের উপর ভরসা রাখবেন না। তাই আমরা নিজেরা সতর্ক হই। এতদিন একটা অভ্যাস করেছিলাম, সেই অভ্যাসটা ত্যাগ করে দিয়েছি। নতুন করে অভ্যাস করতে গেলে সময় লাগছে, তবুও সাবধান সকলকে হতে হবে। কারণ আমরা জানি যে প্রথম যখন কোভিড হয়েছিল, সেই কোভিডকে উপেক্ষা করার জন্য ভারতবর্ষের মানুষকে তার মূল্য চোকাতে হয়েছে। কোভিডের নানা ভ্যারিয়েন্ট আছে, সবসময় মিউটেট করতেই থাকে, এগুলো চলে যায় না। এবং বলা যায় যে কোভিডের সময় যে আমরা ভ্যাকসিন নিয়েছিলাম, তার প্রভাবও আস্তে আস্তে কমে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে নতুন নতুন যে ভ্যারিয়েন্ট, সেগুলো মানুষকে আক্রান্ত করতে পারে। তবে এখন পর্যন্ত স্বস্তির খবর বলতে পারেন, মানে আমি বলছি স্বস্তির খবর, সেটা যে ফ্যাটালিটি রেট কিন্তু নগণ্য, অর্থাৎ মৃতের সংখ্যাটা কম। কোভিডের পাশাপাশি অন্যান্য খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ম্যাডাম এন বিগত কয়েক ঘন্টা ধরে এই শব্দটাই চর্চা ছিল। আইএসআইয়ের এই ম্যাডাম এন এর রহস্য ফাঁস। নওশাবা আজাদ মাসুদের নাম ধৃত পাক চোরদের মুখে। বড় খবর ব্রেক করছি আমরা। গুপ্তচর বৃত্তির আড়ালে স্লিপার সেল তৈরি করেছিল নওশাবা। পাকিস্তানের ট্রাভেল এজেন্সি চালায় এই নওশাবা। জ্যোতি জাজবিদদের পাকিস্তান ঘোরার ব্যবস্থা করেছিল এই নওশাবার এজেন্সি। ভারতীয় ইউটিউবারদের যাবতীয় দায়িত্ব নওশাবার উপরে দিয়েছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই। আরো ডিটেল নেব, জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী জ্যোতির্ময়। দেখো, যে তথ্য উঠে আসছে সেই তথ্য চাঞ্চল্যকর, সেই তথ্য চমকে দেওয়ার মতো। এই নওশাবা, সে যে ট্রাভেল এজেন্সি চালাতো, গত 6 মাসে মোট 1,500 ভারতীয়কে ভারত থেকে পাকিস্তানে তারা ঘুরতে নিয়ে গিয়েছে। যখন ভারত থেকে পাকিস্তানে ঘুরতে যাওয়ার কোনো ট্রেন্ড কিন্তু আমরা এখানে দেখি না। কোনো এখানকার কোনো ট্যুরিজম এজেন্সি তারা কখনো পাকিস্তানে কোনো রকম ট্যুর কন্ডাক্ট করে না। সেখানে দাঁড়িয়ে কোন 1,500 মানুষ যারা এখান থেকে অর্থাৎ ভারত ভূখণ্ড থেকে তারা পাকিস্তানে গেলেন ঘুরতে, এটা এই মুহূর্তে কিন্তু ভারতের নিরাপত্তা এজেন্সিকে যথেষ্ট ভাবাচ্ছে। যে খবর উঠে আসছে জ্যোতি
এবং জসবীরকে জেরা করে দুজনেই একই কথা বলছেন যে তাদের এই পাকিস্তান যাওয়ার যাবতীয় ব্যবস্থা করে দিয়েছিলেন এই নওসাবা। কে এই নওসাবা? নওসাবা হচ্ছেন পাকিস্তানের একজন রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসিয়ালসের স্ত্রী, যিনি একটি ট্রাভেল এজেন্সি চালান। তার আইএসআই এর সঙ্গে সরাসরিভাবে যোগ রয়েছে এবং তার পাশাপাশি যারা ভিসা দেন, অর্থাৎ নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানের যে দূতাবাস, সেই দূতাবাসের শীর্ষ আধিকারিকদের সঙ্গে তার প্রতি মুহূর্তে যোগাযোগ ছিল। আর ঠিক এই জায়গা থেকে যে ছবিটা এই মুহূর্তে স্পষ্ট হচ্ছে যে যখনই কেউ ভারতের মাটি থেকে পাকিস্তানে পৌঁছতো, অর্থাৎ জ্যোতি বা জসবীরের মতো যখনই তারা পৌঁছেছে, নওসাবার দায়িত্ব থাকতো তাদেরকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানো। এই বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানোটা আদতে ছিল সম্পূর্ণভাবে একটি ছুতো। মূল যে কাজ করা হতো যে বিভিন্ন জায়গাতে ঘুরিয়ে দেখানো বা বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাওয়ার মাধ্যমে সেখানে আইএসআই আধিকারিক বা একেবারে পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করানো হতো, তাদের সঙ্গে দেখা করানো হতো। আর এই যাবতীয় প্রক্রিয়াটা ফেসিলিটেট করতেন এই নওসাবা, অর্থাৎ এই নওসাবা চরিত্র এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ। এবং ম্যাডাম এন এটাকে আলাদা একটা কোড নেমে আইএসআই ব্যবহার করতো, যা ইতিমধ্যে ভারতের নিরাপত্তা এজেন্সির সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। নজর থাকবে জ্যোতির্ময় যে কথা বলছিল ১৫০০ জন, এখন দেখা যাক যে সংখ্যাটা ১৫০০ নাকি সংখ্যাটা আরো বাড়ে, এবং এখানকার এজেন্সি আধিকারিক যারা আছেন তারা এই ১৫০০ জনের নজর রাখেন নাকি না আরো কারোর উপরে। যদিও সব খবর আমরা যেটুকু পাবো, যেটুকু দেখানোর সেটুকুই নিরাপত্তার স্বার্থে সেটুকুই আমরা দেখাবো নিশ্চিতভাবে। তবে জম্মু কাশ্মীরেও কিন্তু ইতিমধ্যে অ্যাকশনে নেমে পড়েছে এনআইএ জঙ্গিদের মদতদাতাদের খোঁজে। আমি জানি না তার মধ্যে এই নওশাবাদের সঙ্গে কানেক্টেড কেউ আছেন কিনা, এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়, কিন্তু জঙ্গিদের মদতদাতাদের খোঁজে একসঙ্গে ৩২ জায়গায় তল্লাশি চলছে। এর মধ্যে পুলওয়ামা আছে, কুলগাম আছে, সোপিয়ান আছে, বারামুল্লা আছে, কুপওয়ারা আছে এবং কিছু কিছু লোকেশন এখনো পর্যন্ত ডিসক্লোজড নয়, বলা হচ্ছে না। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, জানতে চাইবে এই খবরটা সম্পর্কে তোমার কাছ থেকে যতটা বিস্তারিতভাবে বলা যায়। দেখো, মোট ৩২ জায়গায় একযোগে তল্লাশি চালানো হচ্ছে এবং ভারত সরকার যেটা চাইছে যে একেবারে জঙ্গি এবং জঙ্গিদের যারা মদতদাতা তাদেরকে একেবারে শিকড় থেকে উপড়ে ফেলতে, যারা জঙ্গিদের আর্থিকভাবে সাহায্য করেছে কিংবা তাদের লুকিয়ে থাকতে সাহায্য করেছে কিংবা তথ্য সরবরাহ করেছে, এরকম ৩২ জনকে চিহ্নিত করে ৩২টি জায়গায় একসাথে তল্লাশি চালানো হচ্ছে। সকাল থেকে এনআইএর তরফ থেকে তল্লাশি চালানো হচ্ছে এবং যেমনটা তুমি বলছিলে, পুলওয়ামা, কুলগাঁও, সোপিয়ান, বারামুল্লা, কুপওয়ারা এই জেলাগুলিতে এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে এবং গোটা এলাকাকে সিআরপিএফ জওয়ানদেরকে ঘিরে দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এবং এনআইএ সূত্রে যেটা খবর, তারা মূলত যে টেরার ফান্ডিং এবং টেরার অ্যাক্টিভিটি সেটা চালিয়ে যাওয়ার জন্য যারা সাহায্য করেছিল তাদের বিরুদ্ধেই তল্লাশি চালানো হচ্ছে। এবং এখনো পর্যন্ত যেটা খবর যে তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এনআইএর গোয়েন্দাদের হাতে এসছে, তার মধ্যে যেমন বেশ কিছু নথি রয়েছে, ডিজিটাল এভিডেন্স রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু আরো যে সমস্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যার মাধ্যমে তারা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে সেই তথ্য প্রমাণ পাওয়ার পরে তল্লাশি চালানো হচ্ছে। এবং এই ৩২ জায়গা তল্লাশিতে এখনো পর্যন্ত যা তথ্য প্রমাণ সামনে এসছে তা এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাই এনআইএর তরফ থেকে দাবি করা হচ্ছে এবং তদন্ত এখনো চলছে, তদন্ত শেষ হয়নি। আরো বেশ কিছুক্ষণ তল্লাশি চলবে, আরো বেশ কিছুক্ষণ তল্লাশি চালানোর পর বেশ কয়েকজনকে আটক করার সম্ভাবনা রয়েছে। তার কারণ বেশ কয়েকজনকে ইতিমধ্যে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ চলছে, তাদেরকে যদি জিজ্ঞাসাবাদ সন্তুষ্ট না হয় তাহলে তাদেরকে গ্রেফতারও করা হতে পারে, গ্রেফতারি বাড়তে পারে আরো। ধন্যবাদ সুজা। অন্যদিকে মধ্যরাত পর্যন্ত গুজরাতে পাকিস্তান সীমান্তে ভারতীয় বায়ুসেনার মহড়া এবং তাকে ঘিরেও কিন্তু রীতিমতো চাঞ্চল্য শুভজিৎ। তার কারণ পাকিস্তান সীমান্তের পশ্চিমাংশে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত সেই মহড়া চললো। আমরা জানি যে নোটাম ইতিমধ্যেই জারি করা ছিল। ভারতের মহড়ায় ঘুম উড়ে গিয়েছিল পাকিস্তান বায়ুসেনা। ফের কেন সামরিক মহড়া ভারতের? নতুন কিছু আশঙ্কা আছে কি? ঠিক যেভাবে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, অনেকটা সেরকমই ভারতের সামরিক মহড়াতেও এখন পাকিস্তানের হাঁটু কাঁপতে শুরু করে। তার একেবারে হাতে গরম প্রমাণও পাওয়া যায়। পাকিস্তানের ভিতরে যে ধরনের সাড়া পড়ে, যে ধরনের চাঞ্চল্য বা আশঙ্কা তৈরি হয়, কিন্তু শেষমেশ সেই সামরিক মহড়ার খবরই আমরা চোখ রাখছি। গুজরাতে পাক সীমান্তে যে মহড়া মধ্যরাত পর্যন্ত পাকিস্তান সীমান্তে চলে, ভারতীয় বায়ুসেনার মহড়া একেবারে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছে আমাদের সঙ্গে, কথা বলবো সায়ন্তের সঙ্গে। সায়ন্ত, এই মহড়া সম্পর্কে এবং সে মহড়া যেভাবে পাকিস্তানের ঘুম উড়িয়েছে, দুটো সম্পর্কে একটু জানতে চাইবো তোমার কাছ থেকে।
একদমই, দেখো গতকাল দুপুর 3:30 থেকে রাত 9টা পর্যন্ত বায়ুসেনার এই মহড়া হওয়ার কথা ছিল এবং নির্ধারিত সময় সেই মহড়া শুরু হয়, কিন্তু বায়ুসেনার আধিকারিকরা সিদ্ধান্ত নেয় রাত 9টা পর্যন্ত নয়, রাত 2:30 পর্যন্ত এই মহড়া চলবে এবং সেই মতো গভীর রাত পর্যন্ত পাকিস্তান সীমান্ত থেকে মাত্র 60 কিলোমিটার দূরে গুজরাটের বায়ুসেনার আকাশে এই মহড়া চলেছে এবং তার আগে নোটাম জারি করা হয়েছিল রাত 9টা পর্যন্ত, সেটা এক্সটেন্ড করে রাত 2:30 পর্যন্ত করা হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মহড়ায় সুখোই, রাফাল বা মিরাজের মতো যুদ্ধ বিমানগুলো যখন অংশ নিচ্ছে তখন সেই আকাশের মধ্যে সেই তার আওয়াজে রীতিমতো ঘুম ভেঙে গিয়েছে 60 কিলোমিটার দূরে থাকা পাকিস্তান সীমান্তে থাকা বায়ুসেনা আধিকারিকদের। তারাও সেই মতো কিন্তু নিজেদের যুদ্ধ বিমানগুলো তৈরি রাখে এবং গতকাল রাত নয় তার আগের দিন রাত থেকেও কিন্তু নিজেদের F-16 বা F-17 এর মতো যুদ্ধ বিমানগুলোকে তৈরি রেখেছিল। দেখো পাকিস্তান কিন্তু রীতিমতো এখন থরহরি কম্প অবস্থা, কখন আবার ভারত প্রত্যাঘাত করে বসে সেই আতঙ্কে তাদের ঘুম উড়েছে। এই অবস্থায় মাত্র 60 কিলোমিটার দূরে এইভাবে রাতের অন্ধকারে যে মহড়া চালাবে সেটা কিন্তু পাকিস্তান কখনো বুঝতে পারেনি, আর সেই কারণে তারা ভেবেছিল রাত 9টা পর্যন্ত মহড়া চালাবে, কিন্তু রাত 2:30 পর্যন্ত হয়ে যাওয়ায় তাদের বায়ুসেনার যে বিমানগুলো অর্থাৎ পাকিস্তানের বায়ুসেনার বিমানগুলো কিন্তু সারা রাত মাঝ আকাশে চক্কর খেয়েছে। অর্থাৎ তারা যে কোনোভাবেই ভারতকে নিজেদের আকাশসীমায় ঢুকতে দিতে চাইছে না এবং সেই জন্য তারা রীতিমতো চোখ কান খুলে সতর্ক থাকছে, তা কিন্তু রেডারে বা বিভিন্ন জায়গার ছবি যে আসতে শুরু করে তাতেই প্রমাণিত। এবং ধন্যবাদ সায়ন্ত। আমরা শুনছিলাম পাক সীমান্তে ভারতীয় বায়ুসেনার মহড়া নিয়ে, যে মহড়া রীতিমতো ঘুম উড়িয়েছিল পাকিস্তান। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH